প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মহাদেব কুমার বিশ্বাস, প্রভাষক বাংলা, আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজ, গান্নাবাজার, ঝিনাইদহতে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। আমি আজকে তোমাদের আমি বলেছিলাম গত দুদিন যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি। আজকে থেকে আমাদের পাঠ্যসূচির আলোকে যে পাঠদান সেটা আমি করার চেষ্টা করছি। আজকে আমি আমাদের বলেছিলাম যে বাংলা গদ্যে যে 12টি গদ্য আছে, গদ্য সাহিত্য আছে, প্রবন্ধ, সেই প্রবন্ধগুলোর মধ্যে একটি প্রবন্ধ আছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। আমরা একটু লিখে বোঝার চেষ্টা করি। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বাংলা আসলে কথাটা বাংলার হবে না, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এখানে লেখাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই লেখাটা লিখেছেন। আমরা সেই বঙ্কিমচন্দ্রের যে জন্মমৃত্যুর যে সাল, সেই সালটা আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। 1838 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছেন এবং 1894 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা বঙ্কিমচন্দ্রের যে জন্মস্থান বাড়ি সেটা আমরা জানি যে পশ্চিমবঙ্গের কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা যাদবচন্দ্র ছিলেন ডেপুটি কালেক্টর। তার পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। পিতার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন ডেপুটি কালেক্টর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে যে আধুনিক যুগের সূচনা হয়েছিল, সেই আধুনিক যুগে অনেকগুলো সাহিত্য, তার মধ্যে উপন্যাস, নাটক, গল্প, প্রবন্ধ হয়েছিল। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা। সেই উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে একটা উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের আগেও বাংলা সাহিত্যে উপন্যাস রচনা করেছিলেন। আলালের ঘরের দুলাল নামে একটি উপন্যাস, যদিও সেটা
বাংলা সাহিত্যে উপন্যাসের যে বৈশিষ্ট্য সেটা সেখানে পুরোপুরি পরিলক্ষিত হয়নি, তাই সেটাকে আমরা উপন্যাস, সার্থক উপন্যাস বলি না। আমরা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী এটাকেই বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে মনে করি। 1858 খ্রিস্টাব্দে 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে বিএ বা স্নাতক ডিগ্রি পরীক্ষা হয়, সেখানে যে কয়জন পাশ করেছিলেন তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। তার পেশা ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। কর্মসূত্রে তিনি আমাদের খুলনা এসেছিলেন এবং ওই সময় নীলকরদের যে অত্যাচার ছিল সেই অত্যাচার থেকে তিনি সাধারণ মানুষকে নিবৃত্ত করেছিলেন এবং তিনি বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে গ্রন্থ লিখেছে, তার গ্রন্থ সংখ্যা 34টি। তিনি 34টি গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো রয়ে গেছে। তো আমরা যদিও এখানে সব উপন্যাস, নাটক, প্রবন্ধ সম্পর্কে আমরা আলোচনা করছি না, আমরা তার কিছু কিছু নামে বলছি। কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, সীতারাম, তারপরে রাজমোহন নামে একটি ইংরেজি সাহিত্য তিনি রচনা করেছিলেন। তার লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ এগুলো রয়ে গেছে। সাহিত্যের এই অসামান্য কৃতিত্বের জন্য বঙ্কিমচন্দ্রকে একটা উপাধি দেওয়া হয়েছিল। তার উপাধি সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্রের যে অসামান্য কৃতিত্ব রেখেছিলেন বাংলা সাহিত্যে, তার জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেকগুলো প্রবন্ধ, গল্প লিখেছেন। তার একটি খণ্ড চিত্র বা একটি খণ্ড অংশ আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। আমরা বঙ্কিমচন্দ্রের যে পত্রিকা আছে সে সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারি যে বঙ্কিমচন্দ্র তার যে সাহিত্য রচনা করেছিলেন সেই সাহিত্যগুলো তিনি বঙ্গ দর্শন পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন 1872 সালে। তিনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন
আর 1852 খ্রিস্টাব্দে এখানে 1852 খ্রিস্টাব্দে প্রভাকর পত্রিকার সম্পাদনা করেন। এই প্রভাকর পত্রিকার মাধ্যমে তার লেখাগুলো প্রচারিত হতো। আমরা বঙ্কিমচন্দ্র তার এই বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধে তিনি যে আলোচনা করেছেন তার একটু সংক্ষিপ্ত আলোচনা আমি করার চেষ্টা করছি। তিনি দেখিয়েছেন যে আমরা যে সাহিত্য রচনা করব, এই সাহিত্যটা যেন আমরা খ্যাতি পাওয়ার জন্য রচনা না করি। তার মানে সাহিত্যটা লিখে আমি অনেক খ্যাতি অর্জন করব, এই ইচ্ছা যেন আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আসলে সেই সাহিত্য আর তৈরি করা সম্ভব হবে না। কেননা সাধারণ মানুষ যে বিষয়টি চায়, লেখকরা যদি সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে লিখে তাদের মন জয় করার চেষ্টা করে, তাহলে ক্ষণিকের জন্য হয়তো সে খ্যাতি পাবে, আসলে সেটা কয়েকদিন পরে সেই সাহিত্য থাকবে না, সেটা মানুষের মন থেকে মুছে যাবে। তাই লেখক বলেছেন যশ পাওয়ার ইচ্ছা দরকার নেই, যশ পাওয়ার জন্য সাহিত্য রচনার দরকার নেই। যশ তুমি এমনিতেই পাবে, তোমার লেখা যদি ভালো হয়, সেটা যদি মানুষের মঙ্গলের জন্য হয়, মানুষ সেখান থেকে যদি কিছু নিতে পারে, তার সামাজিক রাজনৈতিক জীবনে সে সেখান থেকে কিছু খুঁজে পায়, তাহলে অবশ্যই সেটা তারা এমনিতেই আপনি গ্রহণ করবে। তাই লেখক বলেছে যে এটা করার দরকার নেই যে যশ পাওয়ার ইচ্ছা নিয়ে। আবার সাহিত্য আমি লিখলাম, লেখার পর সঙ্গে সঙ্গে সেটা মুদ্রণ করার দরকার নাই, সেটা ছাপানোর দরকার নাই। কিছুদিন রেখে দিলে কিছুদিন পর আবার যখন ওইটা পড়তে যাবে, তখন দেখবে যে আসলে সেখানে অনেক ভুল ধরা পড়েছে, সেটা আবার সংশোধন করার সুযোগ থাকবে এবং সেটা আরও ভালো হবে। আমরা যদি সাহিত্যটাকে অতিরিক্ত বিদ্যা, সাহিত্যে অতিরিক্ত বিদ্যা, তার মানে যেটা সাধারণ মানুষ বুঝে না, সেরকম বিষয়গুলো যদি আমি লেখার চেষ্টা করি, তাহলে সেখানে অতিরিক্ত যে পারদর্শিতা দেখানো হবে, কিন্তু এখানে সেটা দিয়ে সে সাহিত্যে ভালো কিছু তৈরি করতে পারবে না। তাই আমাদের অতিরিক্ত পারদর্শিকতার দরকার নাই, যেটা সাধারণ মানুষ সহজভাবে বুঝে, ঠিক তেমনইভাবে আমাদের সেটাকে লেখা উচিত। তো যাই হোক, আমি আজকে এই প্রবন্ধটার বিষয়বস্তু এরকম যে আমাদের যে আধুনিক যুগে যে সাহিত্যিকরা সাহিত্য লিখবে, তারা যেন এই দিকে খেয়াল করে যে এই বঙ্কিমচন্দ্র যে মতবাদগুলো দিয়েছেন, এই মতবাদগুলো যদি লক্ষ্য করে তারা সাহিত্য রচনা করার চেষ্টা করে, তাহলে সাহিত্যটা ভালো তৈরি করা সম্ভব হবে। সেই সম্পর্কে তিনি লেখকদের প্রতি একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন। তো আমরা সেই নির্দেশনাটা কী আছে, পরবর্তী ক্লাসে আমরা সেই নির্দেশনাটা দেখার চেষ্টা করব, যে আমাদের একটু করে আমরা দেখব যে এই নির্দেশনাগুলো কী নির্দেশনা তিনি আমাদের দিয়েছেন। আমরা বইটা দেখে সেটা পড়ব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের কি নির্দেশনা বঙ্কিমচন্দ্র আমাদের দিয়েছেন। তো আমরা আজকে এই ক্লাসটি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।